তাপপ্রবাহে পুড়ছে গোটা দেশ। সংক্ষিপ্ত পাঠদানের নির্দেশনায় আজ খুলছে সরকারি প্রাথমিক বিদ্যালয়, বন্ধ থাকবে অ্যাসেম্বলি। রাজধানীর 4 এলাকা কিশোর গ্যাংয়ের হটস্পট বলছে ডিএমপি। স্বেচ্ছায় বা লোভে পড়ে অপরাধে জড়াচ্ছে তরুণীরা, পরিবারকে সতর্ক থাকার তাগিদ। ক্ষমতায় যেতে বিদেশিদের দাসত্ব করে বিএনপি, বললেন কাদের। দেশে বাকশাল কায়েম করেছে আওয়ামী লীগ, অভিযোগ রিজভির। এবং শিক্ষার মান উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বাজেট বাড়ানোর তাগিদ বরেণ্য ব্যক্তিত্বদের। শিক্ষাঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার পরামর্শ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। চলমান তাপপ্রবাহ ৭৫ বছরের মধ্যে রেকর্ড ছাড়িয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে রাজশাহী, পাবনা ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে অতি তীব্র এবং টাঙ্গাইল, বগুড়া, বাগেরহাট, যশোর ও কুষ্টিয়ায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, বরিশাল ও খুলনা বিভাগের ওপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস। এদিকে বৃষ্টির আশায় দেশের বিভিন্ন স্থানে ইস্তিসকার নামাজ আদায় করছেন মুসলমানরা। অসহনীয় গরমে জেলায় জেলায় ছড়িয়ে পড়ছে ডায়রিয়া সহ নানা রোগ। তাপপ্রবাহের কারণে এক সপ্তাহ বন্ধ থাকার পর আজ খুলছে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়। তবে প্রাথমিক বিদ্যালয়ে ছুটি চলমান থাকবে। এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, রোববার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম চলমান থাকবে। এক শিফটে পরিচালিত বিদ্যালয়ে পাঠদান চলবে প্রতিদিন সকাল ৮টা থেকে 11:30 পর্যন্ত। আর 2 শিফটের স্কুল সকাল 8টা থেকে 9:30 এবং দ্বিতীয় শিফট পৌনে 10টা থেকে 11:30 পর্যন্ত ক্লাস চলবে। তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত, অ্যাসেম্বলি এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রাথমিকে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে। রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, যাত্রাবাড়ি ও উত্তরা এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা বেশি বলে জানালেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। এদের পেছনে সরাসরি রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলেও এক ছায়া বিতর্ক অনুষ্ঠানে জানান তিনি। এতে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান চৌধুরী কিরণ বলেন, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কিশোর অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়। আরও জানাচ্ছেন নাসিরউদ্দিন। ঢাকাসহ সারা দেশে অনিয়ন্ত্রিত হয়ে পড়ছে কিশোর গ্যাং কালচার। চাঁদাবাজি, ছিনতাই, খুন-খারাপি সহ নানা অপরাধে নাম আসছে উঠতি বয়সীদের। কিশোর গ্যাং প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছা ও সামাজিক আন্দোলন নিয়ে ছায়া সংসদ বিতর্ক আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার কিশোর অপরাধ প্রবণতাকে উস্কে দিচ্ছে বলে মনে করেন সংগঠনের চেয়ারম্যান। এই নামে বেনামে যারা এই কিশোর অপরাধীদেরকে ব্যবহার করে থাকে তাদেরকে আমরা প্রতিহত করতে হবে। আমাদের এই রাজনৈতিক সদিচ্ছা, সুশাসন এবং বিচারনীত সংস্কৃতি থেকে আমরা বেরোয় আসতে যদি পারি, তাহলেই কিন্তু আমরা আমাদের কিশোর অপরাধকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, প্রতিরোধ করতে পারবো। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান বলেন, বিনোদন ও খেলাধুলার উপযুক্ত পরিবেশ না পেয়ে কিশোররা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। ঢাকার 50টি থানার মধ্যে এমন অপরাধপ্রবণ এলাকা 10টি, এর মধ্যে 4টি এলাকা বেশি খারাপ। 50টি থানার ভেতরে কেবল মিরপুর, মোহাম্মদপুর, উত্তরা এবং যাত্রাবাড়ির দিকে এই কয়েকটি এলাকায় আমরা বেশি কিশোর অপরাধী দেখে থাকি। কিশোর গ্যাংয়ের মদতদাতাদের তালিকা হয়েছে জানিয়ে তিনি বলেন, এদের মধ্যে ব্যক্তি পর্যায়ের প্রভাবশালী থাকলেও রাজনৈতিক সংশ্লিষ্টতা তেমন নেই। গ্রিল কাটা চুরি এই ধরনের আছে, তাদের কিন্তু প্রত্যেকটাকে আমরা চিহ্নিত করেছি এবং আমাদের কাছে সেগুলোর তালিকা রয়েছে। এবং পলিটিক্যালি যারা এগুলো করছে সেগুলো আমাদের কাছে তালিকা আছে। কিন্তু আমি যেটা বললাম সেটা আসলে গ্যাং তৈরি করার উদ্দেশ্যে বা মানুষ খারাপ করার উদ্দেশ্যে যে তারা করছে তারা না, তারা তাদের নিজস্ব কাজ করার জন্য করছে। সমাজের যারা ভালো মানুষ কিংবা শান্তিপ্রিয় যে কোনো অপরাধের বিরুদ্ধে তাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ডিএমপি কমিশনার। পুলিশের পক্ষে কিন্তু ঘরে ঘরে গিয়ে এগুলো বের করে নিয়ে আসা সম্ভব হয় না। সেই ক্ষেত্রে অবশ্যই আমি আহ্বান জানাবো সচেতন মানুষদের যে আপনারা এগিয়ে আসেন।
নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। কখনো স্বেচ্ছায়, কখনো পরিস্থিতির শিকার হয়ে কিংবা প্ররোচনায় পড়ে অপরাধে জড়াচ্ছে তরুণীরা। মাঝে মাঝে কিছু সংখ্যক আইনের আওতায় আনা হলেও বড় অংশই থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। অনেক ঘটনাই রয়ে যাচ্ছে অজানা। আরও জানাচ্ছেন কাজী ইহসান বিন দিদার। যারা মনে করেছেন পাপিয়া কাণ্ডের এমন সময় পার হয়ে গেছে, তাদের জন্যই হয়তো নতুন করে সামনে এলো এমন দৃশ্যপট। সাম্প্রতিক সময়ে আলোচিত কয়েকটি ঘটনা পর্যবেক্ষণ করলে দেখা যায়, তরুণীদের একটি অংশ জঙ্গিবাদ, কিশোর গ্যাং, হানি ট্র্যাপিং, ব্ল্যাকমেইলিং, প্রতারণার মতো ভয়ঙ্কর সব অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে। এর পিছনে আছে পুরুষদের আধিপত্যবাদের নানান লড়াই। এই সমস্ত পেছনের পৃষ্ঠপোষক বা পেছনের ব্যক্তি যারা থাকেন তাদেরকেও আইনের আওতায় এনে সাজার মুখোমুখি করলে সমাজের মধ্যে একটা ইতিবাচক বার্তা ছড়াবে। কিছু ঘটনায় জড়িতদের মধ্যে রয়েছে সমাজে ব্যাপকভাবে পরিচিত কতগুলো মুখ, যাদের মধ্যে রয়েছেন বিভিন্ন সেক্টরের মানুষ। অভাব, স্বভাব আর নেশায় এই জগৎ প্রতিদিন রঙিন আর বিপদসংকুল হয়ে উঠছে। অসংখ্য নারী মাদক ব্যবসার সঙ্গে জড়িত, অসংখ্য নারী অসামাজিক বিভিন্ন কার্যকলাপের সঙ্গে জড়িত। সো আমরা তাদেরকে শুধুমাত্র নারী হিসেবে দেখছি না, আমরা দেখছি অপরাধী হিসেবে। আইন প্রয়োগকারী সংস্থাগুলোর তথ্যানুযায়ী রাজনীতি আর ছবিজঙ্গনের পরিচিতিকে পুঁজি করে কেউ কেউ অপরাধ চক্রে জড়িয়ে পড়েন, আর জঙ্গিবাদে জড়িত নারীদের সিংহভাগই এই পথ বেছে নেন পরিবারের প্ররোচনায় পড়ে। প্রত্যেকের থানায় দেখবেন নারী সদস্যদের জন্য একটা আলাদা হাজতখানা রয়েছে, যেটা পুরুষের হাজতখানা, এটা হচ্ছে নারী হাজতখানা। সেই নারী হাজতখানাগুলি কিন্তু ফাঁকা থাকে না। অভিজাত এলাকা গুলশানের সাম্প্রতিক ছবিটি সমাজের ভেতরের অন্ধকার চলমান নৈরাজ্যের একটি ক্ষুদ্র দৃশ্য মাত্র। অপরাধ প্রবণতায় তরুণীরা যেভাবে জড়িয়ে পড়ছে তা সমাজকে কি ধরনের ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে, এমন প্রশ্নের উত্তরে এই সমাজবিজ্ঞানী বলেন, অভাব, পরিবারের অবহেলা, সামাজিক পরিস্থিতি, বিচারহীনতার সংস্কৃতি সহ বেশ কিছু কারণে এমনটি ঘটছে। একটি কাঙ্ক্ষিত জীবন প্রক্রিয়া উপহার দেওয়ার ক্ষেত্রে যে ব্যবস্থাগুলো সমাজের মধ্যে সামাজিকভাবে, পারিবারিকভাবে, রাষ্ট্রীয় পর্যায় থেকে থাকা দরকার, সেই ব্যবস্থাগুলো নেই। তরুণীদের নিত্য নতুন অপরাধে জড়ানো প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলছেন, খারাপ সঙ্গীদের সঙ্গে বেড়ে ওঠা, নৈতিক শিক্ষার অভাব, আইন না মানার প্রবণতা ও অপব্যবহার, ইন্টারনেটের সহজলভ্যতা, রাষ্ট্রীয় সুশাসনের জায়গাগুলোতে ঘাটতি এর প্রধান কারণ। ভালো জিনিসকে গ্রহণ না করে খারাপ জিনিসের প্রতি আকৃষ্ট হয়ে নিজেকে খারাপ কর্মকাণ্ডের মধ্যে নিজেকে নিয়োজিত করে ফেলা। কাজী ইহসান বিন দিদার, মোহনা সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশ গড়তে আওয়ামী লীগ লড়ে যাচ্ছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ক্ষমতায় যেতে বিএনপি বিদেশিদের দাসত্ব করে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, আওয়ামী লীগ গত 17 বছর ধরে দেশে বাকশালের রাজত্ব কায়েম করেছে। হুমায়ুন কবিরের রিপোর্ট। মৃত্যুবার্ষিকী উপলক্ষে শেরে বাংলা একে ফজলুল হকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে তিনি সাংবাদিকদের বলেন, এদেশে যারা সাধারণ মানুষের মাঝে রাজনীতিকে নিয়ে যান তাদের অন্যতম ছিলেন শেরে বাংলা। শেরে বাংলা একে ফজলুল হক অসাম্প্রদায়িক বাংলাদেশ। আজকে আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে লড়ে যাচ্ছি অসাম্প্রদায়িক মানবিক বাংলাদেশ গড়ে তুলতে। এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপির ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো নজির নেই। ক্ষমতায় যেতে তারা বিদেশিদের দাসত্ব করছে। দাসত্বের বিষয়টি এ তকমাটা বিএনপির সঙ্গে লেগে আছে। তারা মনে করে যে বিদেশি প্রভুরা তাদের দাসত্ব করলে ক্ষমতা রক্ষা করা যায়। এদিকে রাজধানীর পল্লবীতে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে পথচারীদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে সাংবাদিকদের বলেন, বাকশাল কায়েমের মাধ্যমে সরকার দেশের মানুষকে সংকটে ফেলে দিয়েছে। আপনি তো এমনি 17-18 বছর এক ভয়ঙ্কর একদলীয় বাকশালের মধ্যে মানুষকে রেখেছেন, আবার নেতা কর্মীদেরকে বলছেন তার পিতার আদর্শ অনুসরণ করতে। এত আপনি নির্যাতন করলেন, এত গুম করলেন, সেখানে এমপি আছে, সেখানে কাউন্সিলর আছে, সেখানে শ্রমিক নেতা আছে, সেখানে সাংবাদিক আছে,
তারপরেও আপনার এই নির্মম দুঃশাসনের বিরুদ্ধে মানুষের কণ্ঠকে আপনি আটকাতে পারেননি। গাছপালা বনাঞ্চল উজাড় করা সহ নদ নদী জলাশয় ভরাট করে ফেলায় আবহাওয়ার এমন বিরূপ আচরণ বলে মন্তব্য করেন রিজভী। খাল বিল নদী নালার যে প্রবাদ বাংলাদেশে, সেই প্রবাদ আজকে উচ্ছেদ হয়ে যাচ্ছে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। বাসে আগুন দিয়ে হেলপারকে পুড়িয়ে হত্যায় জড়িত সন্দেহে ছাত্রদল নেতাসহ 3 জনকে গ্রেফতার করেছে সিটিটিসি। বিএনপির শীর্ষ নেতাদের নির্দেশে বাসটিতে আগুন দেওয়া হয় বলে জানান সিটিটিসি প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান। এদিকে পুঁজিবাজার নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে 3 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এমদাদুল হক খানের রিপোর্ট। গত বছরের 28 অক্টোবর রাতে ডেমরায় অসীম পরিবহনে একটি বাসে আগুন দিয়ে হেলপারকে পুড়িয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় জড়িত 3 জনকে গ্রেপ্তার করা নিয়ে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে সিটিটিসি। পরিকল্পনা মাফিক তারা এই ডেমরা থানাধীন দেইল্লা বাস স্ট্যান্ডে বেশ কয়েকবার তারা ওখানে চক্কর দেয় এবং রাস্তার পাশে যে সকল গাড়ি পার্ক করা ছিল এবং প্রথমে তারা দেখে যে আশেপাশে কোনো সিসি ক্যামেরা আছে কিনা। এটা তারা নিশ্চিত হওয়ার পরেই তারা ওই বাস স্ট্যান্ডে যায়, গিয়ে দেখে যে এই বাসেই শুধুমাত্র লোক ঘুমানো ছিল। গ্রেপ্তারকৃতদের মধ্যে ঢাকা মহানগর ছাত্র দলের সাবেক সহসভাপতি মনির মুন্সি স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানান, দলের শীর্ষ নেতাদের কাছ থেকে নির্দেশনা পেয়ে জনমনে আতঙ্কের সৃষ্টি করতে এ ঘটনা ঘটানো হয়েছে। নির্দেশদাতাদের নামও আমরা পেয়েছি। আমরা নির্দেশদাতাদের গ্রেপ্তারের জন্য আমাদের টিম তাদের অভিযান অব্যাহত রাখছে। এদিকে অন্য এক সংবাদ সম্মেলনে ডিবি প্রধান হারুনুর রশিদ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইনে বিভিন্ন মাধ্যম ব্যবহার করে পুঁজিবাজার নিয়ন্ত্রণ নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘদিন ধরে পুঁজিবাজার এবং দেশের অর্থনীতিকে তারা ধ্বংস করার উদ্দেশ্যে বাংলাদেশের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে তারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং গোপনীয় গ্রুপ খুলে তারা বিভিন্ন মিথ্যা প্রতারণামূলক তথ্য সরবরাহ করে শুধুমাত্র নিজেদের স্বার্থসিদ্ধির জন্য সাধারণ বিনিয়োগকারীদেরকে তারা প্রতারিত করে আসছে। পুঁজিবাজার অস্থিতিশীলকারীদের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন ডিবি প্রধান। তাদের সাথে আরো কোন কোন চক্র জড়িত তাদের নাম আমরা পেয়েছি, তাদেরকে আমরা শীঘ্রই গ্রেফতার করব। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। শিক্ষার মান উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বাজেট বাড়ানোর তাগিদ দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। রাজধানীতে এক অনুষ্ঠানে তারা একথা বলেন। শিক্ষাঙ্গনকে রাজনীতি মুক্ত এবং নতুন প্রজন্মকে দলাদলির বাইরে রাখার পরামর্শও দেন তারা। রেজা খানের রিপোর্ট। ঢাকা বোট ক্লাবে সলিমুল্লাহ মুসলিম হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। তিনি হলেন আমাদের অত্যন্ত প্রিয় জনাব রকিবউদ্দিন আহমেদ। দেশবরেণ্য রাজনীতিবিদ, আমলা, বিচারক, প্রশাসক, শিক্ষক, গবেষক, পেশাজীবী ও ব্যবসায়ীদের মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠান। হল ও শিক্ষা জীবনের স্মৃতি রোমন্থন করেন তারা। এটা আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। সংগঠনের বলা চলে প্রধান খুঁটি হিসেবে কাজ করেছেন তিনি হলেন আলমগীর কবির সাহেব। At the end of this meeting, the Salimullah Muslim Alumni Association will be much richer. দেশের জন্য কাজ করবার যে সমস্ত নিয়ে কাজ সবই কিন্তু প্রায়ের ক্ষেত্রে এসএমআর উপকার পেয়েছে। অ্যালামনাই অ্যাসোসিয়েশন বিশেষ করে বিদেশে এটা কিন্তু প্রতিষ্ঠিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে গবেষণা খাতে বছরে মাত্র 5.5 কোটি টাকা বরাদ্দ থাকার বিষয়টিতে হতাশা জানান তারা। ফলের ছাত্রদের সুবিধা করবেন না, অন্য জায়গায় বিরাট বিরাট মেগা প্রজেক্ট করে ফেলবেন, আর এই মেগা প্রজেক্ট সেটা এগুলো আরো বেশি দরকার নেই। শিক্ষা প্রতিষ্ঠান রাজনীতিমুক্ত রেখে বিরোধী মত প্রকাশের স্বাধীনতা বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন দেশবরেণ্য এসব ব্যক্তিত্ব। আমাদের আমলে কিন্তু এটা ছিল না যে বিপরীত মত প্রকাশ করা যাবে না। যে শিক্ষা প্রতিষ্ঠান সততার ন্যায্যতার শিক্ষা দেয় না সে ধরনের প্রতিষ্ঠানকে আমি আর কিন্তু এখন শিক্ষা প্রতিষ্ঠান মনে করি না। 1250 সদস্য নিয়ে 30 বছরের সংগঠনকে আরো শক্তিশালী করার প্রতিশ্রুতি দেন অ্যালামনাইরা। আজ থেকে 30 বছর আগে। রেজা খান, মোহনা সংবাদ,
উপজেলা নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। নির্বাচনে পেশি শক্তি ও অপপ্রচার রোধে সবাইকে সোচ্চার হওয়ার কথাও বলেন তিনি। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে লালমনিরহাটে প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈঠকে তিনি এসব কথা বলেন। ভোটারদের ভোট কেন্দ্রে আনতে প্রার্থীদের প্রতি আহ্বানও জানান রাশেদা সুলতানা। একজন সংসদ সদস্য মানে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে আইনে ওনারা এলাকায় অবস্থান করতে পারবেন, যেহেতু ওনার বাড়ি উঠে করবেন, উনি এলাকায় এসে ভোট দিতে পারবেন, কিন্তু উনি কোনো প্রচারণী কাজে যেতে পারবেন, এটা আইনের বিধান। যদি উনি কারোর পক্ষে প্রচারণা করেন আর এটা যদি মানে আমাদের নলেজে কোনোভাবে আসে, আমরা যদি তথ্য প্রমাণ সহ পাই, নিশ্চয়ই নির্বাচন কমিশন আইনগত ব্যবস্থা নিয়ে থাকে, নেবে, এটা নিয়ে কোনো কথা নেই। তৃণমূল পর্যায়ে উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসার মান বাড়াতে হবে বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি এও বলেন, যেসব সরকারি হাসপাতালে চিকিৎসক থাকে না সেদিকে বিশেষ নজর রাখা হবে। দায়িত্বে অবহেলার কারণে ইতিমধ্যে অনেক চিকিৎসককে শোকজ করা হয়েছে বলেও জানান মন্ত্রী। এর আগে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন স্বাস্থ্যমন্ত্রী। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবাকে উন্নত করা এবং কেন ডাক্তার থাকে না সেই বিষয়ে আমি অলরেডি ডিজি সাহেবকে এবং মন্ত্রণালয়ের সবাইকে বলছি, কোন কোন জায়গায় ডাক্তার থাকে না, অলরেডি যেখানে ছিল না তাদেরকে শোকজ করা হয়েছে এবং তাদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাইবার জগৎ ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠান বিদেশে টাকা পাচার করছে বলে জানালেন সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া। রাজধানীর মালিবাগে সিআইডি সদর দফতরে সাইবার ক্রাইম মোকাবেলায় ছাত্রদের অংশগ্রহণ শীর্ষক সেমিনারে তিনি একথা জানান। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট সহ ৮টি সরকারি ও বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৩ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। সাইবার ক্রাইম দমনে যে কোনো অপরাধীর তথ্য জানাতে সরাসরি সিআইডিতে যোগাযোগ করার আহ্বান জানান মোহাম্মদ আলী। সাইবার জগৎকে ইউজ করে বিভিন্ন সংগঠন মানুষের কাছ থেকে প্রতারণা করে, বহু অর্থ উপার্জন করে এবং এই অর্থগুলি দেশের বাহিরে পাঠিয়ে দেয়। দ্যাট ইজ মানি লন্ডারিং। তোমার সামনে যদি কেউ থাকে, অপরাধ করে, ইউ ক্যান ক্যাচ দেম, অ্যারেস্ট দেম অ্যান্ড হ্যান্ড ওভার টু সিআইডি। এই ডিজিটালকে যদি আমরা কলুষিত করি তাহলে কিন্তু আমাদের সেই ফ্রিল্যান্সিংয়ের থ্রুতে যে দেশ ডেভেলপ হচ্ছে, ইনকাম হচ্ছে, এগুলো বন্ধ হয়ে যাবে। দীর্ঘ 10 বছরেও কার্যকর হয়নি নারায়ণগঞ্জের আলোচিত 7 খুন মামলার রায়। আপিল শুনানির অপেক্ষায় ঝুলে আছে 5 বছর ধরে, আর এতে ন্যায় বিচার পাওয়ার অপেক্ষা বাড়ছে স্বজনদের। 2017 সালের 16 জানুয়ারি 26 জনের মৃত্যুদণ্ড আর 9 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করে জেলা ও দায়রা জজ আদালত। পরবর্তীতে এদের মধ্যে 15 জনের মৃত্যুদণ্ড বহাল রেখে বাকি 11 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন হাইকোর্ট। নারায়ণগঞ্জ থেকে আজমির ইসলামের তথ্যে তানজিদ ভুঁইয়ার রিপোর্ট। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকার সহ 7 জনকে অপহরণ করা হয় 2014 সালের 27 এপ্রিল। অপহরণের 3 দিন পর শীতলক্ষা নদীতে 7 জনের মরদেহ ভেসে ওঠে। এ ঘটনায় ফতুল্লা থানায় 2টি মামলা দায়ের করেন স্বজনরা। পরে আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের পর 33 মাসের মাথায় রায় ঘোষণা করেন আদালত। পরিবারের দাবি, সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন মানবেতর জীবনযাপন কাটছে। এখন দ্রুত রায় বাস্তবায়নের দাবি তাদের। সরকার থেকে একটা আবেদন, আমার বাচ্চা সহ আমাকে যে কোনোভাবে সহযোগিতা করুক সরকার থেকে। আর 7 মার্ডারের যারা ছিল সবার যে ফাঁসি কার্যকর হোক, যত দ্রুত ততই তাড়াতাড়ি যাতে বিচারের কাজটা সম্পূর্ণ হয়। সবাই বিচারের রায়ের দিকে তাকায় রয়েছে। আমাদের 7টা পরিবার ধ্বংস হয়ে গেছে। অন্তত এই বিচারটা হইলে আমাদের একটু স্বস্তি পাওয়া যাবে না, এভাবে হত্যার বিচার হয়েছে। আসামিরা বর্তমানে কোথায় আছে তাও তো হদিস নেই, তাও তো আমরা জানি নাকি আসামিদের কি বিদেশ পাচার করে দিছে না বাংলাদেশের জেলখানার ভিতরে আছে তাও তো আমরা জানি না। ওই প্রতি বছর আসলে একটু শব্দ পাই না, ইনশাআল্লাহ এটা হয়ে যাবে 3 মাস 6 মাস এরকম একটা ইয়েতে এইভাবে আমরা দিন কাটাইতেছি, এইভাবে আমরা আশায় আছি। আসামিরা অর্থ প্রভাবশালী হওয়ায় রায়টি পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে, এতে তারা সফলও হচ্ছে বলে জানান বাদীপক্ষের আইনজীবী। এটার দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে, কারণ সরকার তো এই বিচার বিভাগ বলেন যেই যাই বলেন সেখানে সরকারের একটা বড় একটা পার্ট প্লে আছে। যদি তারা
এই আপিলটা দ্রুত নিষ্পত্তি করে, তা আমরা মনে করি দ্রুত এই মামলার রায় কার্যকর করা সম্ভব। বর্তমানে রায়টি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ। সিঙ্গাপুর থেকে ইন্দোনেশিয়া অভিমুখী সাবমেরিন কেবল লাইন কাটা পড়ার প্রভাব পড়েছে বাংলাদেশেও। এর ফলে বন্ধ হয়ে গেছে কুয়াকাটায় অবস্থিত দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল স্টেশন CMU-5। ফলে সারা দেশেই কম বেশি নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে। তবে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন থেকে সাবমেরিন কেবল CMU-4 এর ব্যান্ডউইথ সেবা চালু রয়েছে। গত 19 এপ্রিল সমুদ্রের নিচে সিঙ্গাপুরের ফাইবার কেবল কাটা পড়ে। এতে সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশের ইন্টারনেট কানেক্টিভিটি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। কর্তৃপক্ষ জানায়, বিকল্প ব্যবস্থা হিসেবে কক্সবাজারের সাবমেরিন কেবলের ব্যান্ডউইথের পরিমাণ বাড়িয়ে দিয়ে ঘাটতি পূরণের চেষ্টা চলছে। কাতারে বাংলাদেশ ওয়ারিয়ার্স ক্লাব আয়োজিত T12 ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বিডি ভিক্টোরিয়ান্স ক্লাব এবং রানার আপ হয়েছে বিডি ওয়ারিয়ার্স ক্লাব কাতার। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন সুমন আর সিরিজ সেরা হয়েছেন মুজাহিদ। বিডি ওয়ারিয়ার্সের প্রতিষ্ঠাতা বেলাল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম খায়েরউদ্দিন। পরাদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটির ব্যক্তিত্ব আব্দুল মতিন পাটোয়ারি, শহীদুল্লাহ হায়দার, ABM দিদারুল আলম আরজু, MA বাকের, আব্দুল গোফরান, মোকাররম আলী চৌধুরী, কাজী মোহাম্মদ শাহজাহান, হুমায়ুন কবির, সাইফুল ইসলাম ও মেজবাউ। মৌলভীবাজারে এবার বোরো ধানের ভালো ফলন হলেও অস্বস্তিতে কৃষকরা। চলমান তাপপ্রবাহের ফলে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় আগাম আধা পাকা ধান কেটে ঘরে তুলছেন তারা। প্রচণ্ড রোদ আর খরতাপ উপেক্ষা করেই ধান কাটা মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। তবে সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় কৃষকদের পাশে থাকার কথা জানিয়েছে কৃষি বিভাগ। মৌলভীবাজার থেকে রাধাপদ দেব সজলের তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। আবহাওয়া অনুকূলে থাকায় এবারে মৌলভীবাজারের 7 উপজেলায় বোরো ধানের আশাতীত ফলন হয়েছে। এ জেলায় ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় সহ নানা প্রাকৃতিক দুর্যোগের জন্য সবসময় শঙ্কায় থাকতে হয় কৃষকদের। এমন শঙ্কায় আধা পাকা বোরো ধান কাটা শুরু করেছেন কৃষকরা। ধান ঘরে তোলা ধানের বাজার দর কেমন হবে তা নিয়ে চিন্তিত তারা। মেঘ দিলে আওয়াতে উদ্ধার হইব, আমরা খাসাই কিছু কাটারা এত প্রচুর পয়সা খরচ হয় বুঝছেন, আর শিলা বিচ্ছে যদি নেই গিয়াতে তো সমস্যা। এই কারণে আজ কিছু খাসা হইলো মানুষে খাটিলার ডরাইয়া পুরা ধান থাকছে, তারা গৃহস্থে কামলা লইয়া 800-900 টাকা হাজিরা কামলা লইয়া দ্রুত ধান কাটতেছে। শিলা বৃষ্টি যাতে না হয়, আমগরে যাতে না পায়, সেই কারণে ধান যা পাকছে তাই মনে করেন যে কাইটে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। বৈশাখ মাসে যেহেতু প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা থাকে, সেজন্য ধান পাকলেই তা দ্রুত কেটে ফেলতে পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। আমরা কৃষকদের সেবার জন্য সার্বক্ষণিক আমরা প্রস্তুত আছি এবং মাঠ লেভেলে কোনো কৃষক যদি সেবা না পায়, কোনো অভিযোগ আসে, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। চলতি মৌসুমে জেলায় 61,065 হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে, যেখান থেকে 2,32,000 মেট্রিক টন ধান উৎপাদনের আশা করা হচ্ছে। আফরিন পপি, মোহনা সংবাদ। গাইবান্ধার সাঘাটায় বেআইনিভাবে সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে জেলা পরিষদ সদস্য শাখাওয়াত হোসেনের বিরুদ্ধে। অবাক করার বিষয় হলো, প্রকাশ্য দিবালোকে টানা 2 সপ্তাহ কোটি টাকা মূল্যের সব গাছ কাটা হলেও কিছুই জানে না স্থানীয় প্রশাসন। যদিও অভিযুক্তের দাবি নিয়ম মেনেই কাটা হয়েছে গাছ। জেলা প্রশাসন বলছে এটি দেখাশোনার দায়িত্ব বন বিভাগের। গাইবান্ধার সাঘাটা প্রতিনিধি সোলাইমান আলীর তথ্যে আরও জানাচ্ছেন জেসমিন আলম। সাঘাটা উপজেলার বোনারপাড়া হয়ে জুমারবাড়ি পর্যন্ত প্রায় 7 কিলোমিটার এলাকার রাস্তার 2 পাশের বিভিন্ন প্রজাতির অন্তত 2000 গাছ কেটে নেওয়া হয়েছে। অভিযোগের তীর জেলা পরিষদ সদস্য শাখাওয়াত হোসেনের দিকে। স্থানীয়রা বলছেন, আইন কানুনের তোয়াক্কা না করে বিনা দরপত্রে কাটা হয়েছে কোটি টাকার গাছ। এ কাজে বাধা দিলে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেন শাখাওয়াত হোসেন। এমনকি পুলিশের উপস্থিতিতেই কাটা হয় গাছ। এই গাছগুলো রাস্তা থেকে অনেক দূরে, রাস্তার ভেতরে পড়ছে না, আর এলে অনেকগুলো ফলের গাছ এলে এভাবে এরা কাটে নিয়ে যাচ্ছে। এদেরকে বললে এরা বলতেছে
যে আমাদেরকে আদেশ করা হয়েছে। এই যে ফলের গাছগুলো ধরতি ফল, এটা দিকে ফলগুলো কি মন্নি দিবা না? ফলগুলো খাওয়ার পরে যদি কাটতো তা মানুষ এত আফসোস হইতো না। গাছ কেরা গাছে সেটা কোন ক্লিয়ার ভাবে গাছ হামরে গেছে, এটা নিজে হাতে কাটা দিলে কাটানো যাচ্ছে কারা? সরকার বাধা দিলে কেস হবে, বা থানার থেকে পুলিশ আসতেছে আমাদের নামে কেস হবে। হ্যাঁ, এগুলো আরো বয়ান দেয়। আমরা তো জানি সাকওয়াত ভাইয়ের আন্ডারে। কার? সাকওয়াত। কোন সাকওয়াত? জেলা মেম্বার। বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ অস্বীকার করলেন সাখাওয়াত। ভাই আপনি আসেন, সাক্ষীতে আসেন, আলোচনা করি। আর আমি না অফিসে, আপনি সুন্দর করে বাইরের পরে আসেন। এভাবে গাছ কাটাকে রহস্যজনক উল্লেখ করলেন পরিবেশবাদীরা। যারাই গাছ কাটছে তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে এটা বিচার করতে হবে এবং এই গাছ যারা কাটছে তার ক্ষতিপূরণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দিতে হবে। বিষয়টি বন বিভাগের বলে জানান জেলা প্রশাসক। কমিটি আছে, বন বিভাগ আমাকে প্রস্তাব করলে সেই অনুযায়ী আমরা কাজ করি, কিন্তু এটা সোল দায়িত্ব হচ্ছে বন। প্রকাশ্য দিবালোকে কোটি টাকার গাছ কেটে নেওয়ার মাধ্যমে সরকারকে বিপুল পরিমাণ রাজস্ব বঞ্চিত করা হলেও প্রশাসন কেন নির্লিপ্ত সেটিই জানতে চান সাঘাটার মানুষ। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরো একবার। তাপপ্রবাহে পুড়ছে গোটা দেশ, সংক্ষিপ্ত পাঠদানের নির্দেশনায় আজ খুলছে সরকারি প্রাথমিক বিদ্যালয়, বন্ধ থাকবে অ্যাসেম্বলি। রাজধানীর 4 এলাকা কিশোর গ্যাংয়ের হটস্পট বলছে ডিএমপি, স্বেচ্ছায় বা লোভে পড়ে অপরাধে জড়াচ্ছে তরুণীরা, পরিবারকে সতর্ক থাকার তাগিদ। ক্ষমতায় যেতে বিদেশিদের দাসত্ব করে বিএনপি, বললেন কাদের। দেশে বাকশাল কায়েম করেছে আওয়ামী লীগ, অভিযোগ রিজভী। এবং শিক্ষার মান উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বাজেট বাড়ানোর তাগিদ বরেণ্য ব্যক্তিত্বদের, শিক্ষাঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার পরামর্শ। এই ছিল মোহনা সংবাদে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য